বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন দূতাবাস ও কনসুলেটে নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা ও উদ্বেগ। রিপোর্ট করছেন লাইলা নওশিন। বিশ্বজুড়ে মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বদলে দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে শুরু হয়েছে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি। এজন্য ভিসা সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টে পরিবর্তন আনা হচ্ছে। যেসব অভিবাসী ভিসা প্রার্থীর সাক্ষাৎকারের সময় আগে থেকে নির্ধারিত ছিল তাদের ইমেইলে জানানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হচ্ছে। নতুন সময়সূচি পরে জানানো হবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেন। অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বৈধ অভিবাসনও কঠোর করার উদ্যোগ নিয়েছে তার প্রশাসন। ভিসা ও গ্রিন কার্ড বাতিল কিংবা আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও সামনে এসেছে। এর মধ্যে রাজনৈতিক মতামত এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিষয়ও আলোচনায় এসেছে। গত শুক্রবার এক মার্কিন বিচারক বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করার একটি নীতি বাতিল করেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ২০২৪ সালে নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় ফিরে তার প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এখন বৈধ অভিবাসন ও ভিসা প্রক্রিয়াতেও বাড়তি কঠোরতার ইঙ্গিত দিচ্ছে। ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের প্রক্রিয়া কতদিন চলবে এখনও নির্দিষ্ট সময়সূচি জানায়নি পররাষ্ট্র দপ্তর। ফলে নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখের অপেক্ষায় রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রার্থীরা। লাইলা নওশিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের মন্টানা স্টেটের বিলিং শহরে পারিবারিক নৈশ ভোজে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির নির্বিচার গুলিবর্ষণে ৪ শিশুসহ একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছে। স্বজনদের হত্যার পর অভিযুক্ত অ্যালান স্মিথ বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। নিহতদের মধ্যে অভিযুক্তের বৃদ্ধা নানি, বাবা মা, বোন ও ৪ শিশু রয়েছে। পরিবার থেকে তাকে বাড়ি ছেড়ে যেতে বলায় ক্ষোভ থেকে এই হামলা চালানো হতে পারে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে 911 নম্বরে ফোন করে পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিল ১২ বছরের এক সাহসী শিশু। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের আবাসন নিরাপত্তা নিশ্চিতে আবাসন আদালত মামলা দ্রুত নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার তিনি জানান, সমন্বিত আদালত ব্যবস্থা এখন থেকে নাগরিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবনের ঝুঁকি রয়েছে এমন জরুরি আবাসন মামলাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় সম্পন্ন করবে। এদিকে নিজের ফিক্স দ্য সিটি প্রচারণার বড় সাফল্য উল্লেখ করে মামদানি বলেন, পর্যাপ্ত তাপ, গরম পানি এবং ছত্রাকমুক্ত বাসযোগ্য ঘর পাওয়া প্রতিটি নিউ ইয়র্কবাসীর অধিকার। এর আগে জুনে সিটির ১০ লাখ বাড়ির ভাড়া স্থগিত করার অনুমোদন দিয়েও নজর কেড়েছিলেন জোহরান মামদানি। Today, we take a critical step towards ending that. I am proud to announce that the unified court system will now fast-track emergency housing court cases where the health, safety, and well-being of New Yorkers is at risk. নিউ ইয়র্ক সিটিতে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভগবতের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। আগামী ২৯ আগস্ট ম্যানহাটনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভগবতের। আয়োজকদের দাবি এটি হিন্দু মার্কিন সম্প্রদায়ের একটি ঐক্য উদযাপন। মামদানি বলেছেন তিনি এই সমাবেশকে সমর্থন করেন না, তবে কোনো বেসরকারি অনুষ্ঠান বাতিল করার এখতিয়ার সিটি কর্তৃপক্ষের আছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মামদানি বলেন, তার পরিবার তাকে একটি বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারতের ধারণার সঙ্গে পরিচিত করেছে, তাই হিন্দুত্ববাদী আন্দোলনের উত্থান তার কাছে উদ্বেগের। এর আগে মোহন ভগবতের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। ভগবত যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও যুক্তরাজ্য সফর করবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইস এজেন্টদের সাথে স্থানীয় পুলিশের সহযোগিতা বন্ধে একটি নতুন আইন কার্যকর হয়েছে। এছাড়াও আইন অমান্য করে ট্রাম্প প্রশাসনের গণবহিষ্কার কর্মসূচিতে সহায়তাকারী কয়েকটি স্থানীয় সংস্থার বিরুদ্ধে সমন জারি করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেপ্তারের হার রেকর্ড ছুঁয়ে যাওয়ার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কার্যকর হল বহু আলোচিত নতুন অভিবাসন আইন। এই আইনের মূল উদ্দেশ্য স্থানীয় পুলিশ সদস্যরা যেন নাগরিক নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে মনোযোগ দেয়া বাদ দিয়ে কেন্দ্রীয় ইমিগ্রেশন বা আইস এজেন্টদের মতো কাজ না করে।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেথি হোকুল হুঁশিয়ার করে জানিয়েছেন, স্টেটের কোনো কাউন্টি নির্বাহী বা পুলিশ বিভাগই আইনের ঊর্ধ্বে নয়। তার প্রত্যাশা, পুলিশ মাদকের সিন্ডিকেট ভাঙবে, কোনো পরিবার নয়। সত্যিকারের অপরাধ হওয়া ছাড়া স্থানীয় পুলিশ আইসকে সহায়তা করবে না বলেও জানান তিনি। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত অমান্য করার কথা জানিয়েছে লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির প্রতিনিধিরা। গভর্নরের এমন সিদ্ধান্তের বিপরীতে মত দিয়েছেন রিপাবলিকান কাউন্টি প্রধান ব্রুস ব্ল্যাকম্যান। অপরাধী চক্র ও অবৈধ অভিবাসীদের বের করতে আইসের সাথে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি। অবস্থা মোকাবেলায় আইন অমান্যকারী পুলিশ ও শেরিফ কার্যালয়গুলোকে সমন পাঠিয়েছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লটিশিয়া জেমস। এতে আইন মেনে চুক্তি বাতিল না করলে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উপর অভিযানে কেবল গত মাসেই প্রায় 50,000 মানুষকে গ্রেপ্তার করেছে আইস, যা গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় 70% বেশি। বিশেষ করে মিনেসোটায় 2টি প্রাণঘাতী গুলির ঘটনা ও পরবর্তী বিক্ষোভের প্রেক্ষাপটে কেন্দ্রজুড়ে এই গ্রেপ্তার অভিযান বহুগুণ বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর থাইল্যান্ডে নোঙর করতে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মঙ্গলবার থাইল্যান্ডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় 5,000 মেরিন সেনা নিয়ে রণতরীটি আগামী সপ্তাহে দেশের উপকূলে পৌঁছাতে পারে বলে জানা গেছে। টানা 200 দিনের বেশি সময় কোনো বন্দরে নোঙর না করে সমুদ্রে ছিল রণতরীটি। থাই নৌবাহিনী জানিয়েছে, সেনা সদস্যদের বিশ্রাম, বিনোদন এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য এই যাত্রাবিরতি। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল রণতরীটি। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। তার বয়স হয়েছিল 80 বছর। 6 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে জোলিন, 9 to 5 ও আই উইল অলওয়েজ লাভ ইউ এর মতো কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্র, টেলিভিশন ও ব্যবসায়েও সফল ছিলেন ডলি। 1946 সালে টেনেসির দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিল্পী 1967 সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। প্রায় 50টি স্টুডিও অ্যালবাম প্রকাশের পাশাপাশি গ্র্যামি সহ বহু পুরস্কার পেয়েছেন তিনি। 2022 সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে জায়গা পান ডলি। মানব সেবাতেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ক্যারিবীয় সাগরে মাদকের চালান সন্দেহে একটি নৌকায় চালানো মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। মঙ্গলবার ইউএস সার্দার্ন কমান্ড পরিচালিত এই অভিযানে ল্যাটিন আমেরিকা অঞ্চলে ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নৌকাটিকে লক্ষ্যবস্তু করা হয়। তবে নৌকায় মাদক ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই নিয়ে ল্যাটিন আমেরিকায় তথাকথিত নার্কো টেরোরিস্ট দমন অভিযানের আওতায় 68টি সামরিক অভিযানে অন্তত 227 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে 29টি আঙুলের একটি বিড়ালের খোঁজ মিলেছে। শারীরিক এই বৈশিষ্ট্যের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বিড়ালটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে ইরেবাসের পায়ে সাধারণ বিড়ালের চেয়ে 11টি আঙুল বেশি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মেইন কুন জাতের পুরুষ বিড়ালের নাম ইরেবাস অ্যানোমালি। বিড়ালটির মালিক কেন্দ্রা ভ্যান ডেন ব্লুমার, হান্টার নেট নামের এক মার্কিন দম্পতি। অতিরিক্ত আঙুলের কারণে হাঁটা চলা বা স্বাভাবিক জীবনযাপনে বিড়ালটির কোনো অসুবিধা হয় না।